আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং স্কুলের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাসে। সবাই কেমন আছেন, কোথা থেকে জয়েন করেছেন একটু বলবেন, আর সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু। আমিও শেয়ার করে দিলাম, বুঝে গেছে? একটু সবাই একটু শেয়ার করে দিবেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। আর সবাই শেয়ার করেছেন কিনা একটু যারা শেয়ার করেছেন তারা সবাই একটু শেয়ারটা লিখবেন। ওকে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইউরোপ মহাদেশের আমরা দুইটা অঞ্চল আলোচনা করেছি। সেটা হলো যে আমাদের একটা দেশ হয়েছে, দুইটা অঞ্চল হয়েছে, সেটা হচ্ছে উত্তর ইউরোপ আর নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, আরেকটা হচ্ছে পূর্ব ইউরোপ, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। ফ্রি ক্লাসটা খুব একটা বেশি সময় নিলে আপনাদের মনোযোগে ব্যাঘাত ঘটে। আপনাদের পড়ারও একটা মূল্যবান সময় রয়েছে, সে পড়াটাও করতে হবে নিজে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারা কারা শেয়ার করেছেন একটু জানান আমাকে। আজকে উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে, দ্রুত শেয়ার করে, এবং যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লিখবেন। ওকে, আমরা একটু জানবো মধ্য ইউরোপ। মধ্য ইউরোপ আমরা কিভাবে যে দেশগুলো পড়তেছি আমরা নিজেরাও জানি না, তাই না? একদম মনের অজান্তেই কিন্তু আমরা সবকিছু শিখে ফেলতেছি, তাই না? তাহলে আমরা একটু দেখব মধ্য ইউরোপ কয়টা দেশ আছে জানেন? মাত্র 5টা দেশ আছে। কয়টা? মাত্র 5টা দেশ আছে। আমরা একটু লিখব। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি, তাই গঠন জানি যে হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ, লাস্টে কি থাকে? ভার্ব থাকে এবং এক্সক্লেমেশন চিহ্ন দিতে হয়। এটাই আমরা দেখব যে হাউ স্লো চেপু ইজ, হাউ স্লো চেপু ইজ। তাহলে দেখেন এটাতে কি হয়, দেখেন আমরা কি তৈরি করি, দেখেন। তাহলে হা মানে হাঙ্গেরি, হা মানে কি বলেন? হাঙ্গেরি। ওকে, ও মানে হচ্ছে অস্ট্রিয়া। ও মানে কি? অস্ট্রিয়া। ও মানে হলো অস্ট্রিয়া। স্লো মানে হলো স্লোভাকিয়া। চে মানে হচ্ছে চেক প্রজাতন্ত্র। আর পো মানে হচ্ছে পোল্যান্ড। তাহলে হাঙ্গেরি, এই যে হাঙ্গেরি, তাহলে হাঙ্গেরির রাজধানী কি বলেন তো? আমরা একটু রাজধানীগুলোর নাম পড়ে ফেলি। সেটা হলো হাঙ্গেরি, এটা রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। দুইটা অঞ্চল পড়বো আজকে, মধ্য ইউরোপ আর একটা হচ্ছে পশ্চিম ইউরোপ থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, তো ওটা দেখবো। স্লোভাকিয়া, ব্রাটিস্লাভা। চেক প্রজাতন্ত্র, এটা হচ্ছে প্রাগ। আর পোল্যান্ড, এটা রাজধানী হচ্ছে ওয়ারশো। আপনারা ম্যাপ বের করে দেখবেন যে প্রত্যেকটা দেশ পাশাপাশি অবস্থিত।
প্রত্যেকটা দেশ পাশাপাশি অবস্থিত। তাহলে আপনারা সবাই একটু টেকনিকটা লিখে নেন তো, যে টেকনিকটা কি হবে, মধ্য ইউরোপ মনে রাখার টেকনিকটা সবাই একটু কমেন্ট করেন। আমি পড়ে তারপরে আরেক পড়ায় যাব, পড়ে তারপরে আরেক পড়ায় যাব। বলেন টেকনিকটা একটু বলেন, টেকনিকটা একটু পড়েন। ওকে, আপনারা একটু টেকনিকটা একটু দেখেন তো, টেকনিকটা একটু লিখে ফেলেন, কমেন্টে একটু লিখে ফেলেন, কমেন্টে একটু টেকনিকটা একটু লিখে ফেলেন। ওকে, যারা এখনো শেয়ার করেন নাই একটু দ্রুত শেয়ার করে দেন, এখনো যারা শেয়ার করেন নাই একটু দ্রুত শেয়ার করেন, এখনো যারা শেয়ার করেন নাই একটু দ্রুত শেয়ার করে ফেলেন। ওকে ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু একটু টেকনিকটা একটু আপনারা লিখেন, টেকনিকটা একটু লিখে ফেলেন আপনারা। এই মধ্য ইউরোপটা কিভাবে মনে রাখবো, গুড, ভেরি গুড, অনেকে কমেন্ট লিখে ফেলছেন। তাজমিয়া, রুবিনা, রাশিদুল, ঝরাপাতা, রাকিব হাসান, আরাফাত সানি, মহিদুল ইসলাম, রেশমা খাতুন, তাহিরা খাতুন, অরুণা পাল পাখি, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমাকে আরেকটা কমেন্ট করেন যে চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? পশ্চিম ইউরোপ সম্পর্কে একটু জানবো, পশ্চিম ইউরোপ। ওকে, পশ্চিম ইউরোপ সম্পর্কে যে জানবো, তাহলে পশ্চিম ইউরোপের দেশ আছে 10টা, একটু দেখবো আমরা কি টেকনিকে। সেটা হলো আজু নেজার, আজু নেজার, আজু নেজার, আজু নেজার। কি বললো? বিএফ কে, বিএফ মানে আছে না বয়ফ্রেন্ড, বিএফ, বিএফ কে, বিএফ কে লিখে দিই, বিএফ কে লুল, এল এল ও এল, লুল, সোমা বলল, সোমা, লুল সোমা বলল, সোমা, মা বলল। এবার আমরা একটু দেখি তো কি হয়, আমাদের কি কি দেশ আছে দেখেন, আপনারাই পারবেন। দেখেন, সেটা হলো এই যে আ মানে হলো আয়ারল্যান্ড, মানে একটা দেশের নাম হলো আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। জু মানে হচ্ছে কি যুক্তরাজ্য, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, যুক্তরাজ্য মানে হলো ইংল্যান্ড। নে মানে নেদারল্যান্ড, নে মানে কি নেদারল্যান্ড, নেদারল্যান্ড, নেদারল্যান্ড। জার মানে জার্মানি, জার্মানি। এরপর হচ্ছে বেলজিয়াম, বি মানে বেলজিয়াম। এরপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্স, এফ, ফ্রান্স, ফ্রান্স। ওকে, এবার লু মানে হচ্ছে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ। আর এল মানে লিচেনস্টাইন, লিচেনস্টাইন। এবার সু মানে হলো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। এবার মো মানে মোনাকো,
মোনাকো। ওকে, এবার আমরা একটু রাজধানীগুলো যদি দেখি তাহলে কি হবে দেখেন, সেটা হলো রাজধানীগুলো যদি দেখি, আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন, আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন। ওকে, যুক্তরাজ্য রাজধানীর নাম হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যের রাজধানীর নাম হচ্ছে লন্ডন। নেদারল্যান্ড, এটা একটু বড় নাম, আমস্টারডাম, রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। জার্মানি রাজধানীর নাম হচ্ছে কি বলেন, বার্লিন, জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন, জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। বেলজিয়াম রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস। ফ্রান্স, এটার রাজধানীর নাম হচ্ছে, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ওকে, লুক্সেমবার্গ, একবারে সহজ রাজধানী, লুক্সেমবার্গ সিটি। লিচেনস্টাইন, রাজধানী হচ্ছে ভাডুস। সুইজারল্যান্ড, রাজধানীর নাম হচ্ছে বার্ন। মোনাকো, এটা রাজধানীর নামও হচ্ছে মোনাকো। দেখছেন, এই পড়াগুলো প্রত্যেকটি খুব একটা কঠিন, আমার কাছে মনে হয় না কঠিন। সেটা কি, আমরা লিখবো আজুনেজার বিএফকে লুল সুমা বলল, তাহলে কি আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড, মোনাকো। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, যুক্তরাজ্যের লন্ডন, নেদারল্যান্ডের আমস্টারডাম, জার্মানি বার্লিন, বেলজিয়াম ব্রাসেলস, ফ্রান্স প্যারিস, লুক্সেমবার্গ সিটি, লিচেনস্টাইন ভাডুস, সুইজারল্যান্ড বার্ন। এটা এখানে অনেকে ভুল করে সুইজারল্যান্ড মনে করে জেনেভা, আসলে সুইজারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে জেনেভা, তবে রাজধানীর নাম জেনেভা না, রাজধানীর নাম হচ্ছে বার্ন। আর মোনাকো, রাজধানীর নাম মোনাকো। ক্লিয়ার? 21 মিনিট হয়ে গেছে। যারা এখন সদ্য স্যার গণিত ক্লাস কি আর হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ওকে, যারা এই মুহূর্তে জয়েন করেছেন তারা আমাদের একটু এটা শেয়ার করে দিবেন, আশা করি আপনারা সবাই শেয়ার করে দিবেন। ওকে, এবং এই ক্লাসগুলো এটা সম্পদ, রিসোর্স, টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। শুধু বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন তা না, নিজের টাইমলাইনে শেয়ার করেন, নিজের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখেন, সেন্ড করে রাখেন, আপনার কাজে দিবে। কারণ রত্ন এগুলো ফুরাইলে পাবেন না, বুঝে গেছেন? কোনো বই, কোনো প্ল্যাটফর্ম এটা কিন্তু আপনি পাবেন না, এটা আমার ওন ক্রিয়েশন। এখান থেকে সুবিধাটা কি? সুবিধা হলো যখন মানচিত্র খুলে দেখবেন এখানে আয়ারল্যান্ড, ওর পাশে আছে যুক্তরাজ্য, হ্যাঁ, পাশে দেখবেন নেদারল্যান্ড, সুন্দর করে সাজানো গুছানো। আপনি মানে অনেকে আছে স্যার ম্যাপ কিভাবে পড়বো জানি, মানে বুঝি না, ম্যাপ দেখলে এটার আগা মাথা বুঝি না। তাদের জন্য আমার এই টেকনিকটা ফলো করলে আপনারা অনায়াসে সবগুলো বিষয় জানতে পারবেন। ক্লিয়ার? আপনাদের জন্য শুধু একটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে, সেটা হলো আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার ছাড়া আপনাদের কাছে আর কিছু চাই না। এবার আমরা এই যে দেশগুলো আছে, প্রথম একটু কনসেপ্টটা জানবো। সেটা হলো আমরা এই যে এখানে একটু কনসেপ্ট জানবো, এটা আশা করি শেষ। আপনারা একটু কমেন্টে আমাকে জানান, একটা কঠিন রাজধানীর নাম আছে এখানে, সেটা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? একটু কমেন্টে জানান আমাকে, আমি কমেন্টগুলো পড়বো। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? ওকে, দেখেন আমি এই তিনটা জিনিস এখনো মুছাই নাই। কেন মুছাই নাই? কারণটা কি? কারণটা দেখেন,
কমেন্ট করবেন সবাই, আশা করি কমেন্ট আমি পড়বো কিন্তু। ওকে, দেখেন জার্মানি একটা শক্তিশালী রাষ্ট্র, ফ্রান্সও একটা শক্তিশালী রাষ্ট্র, কিন্তু বেলজিয়াম তুলনামূলক কম শক্তিশালী রাষ্ট্র। তাহলে দুইটা শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যদি একটা দুর্বল বা কম শক্তিশালী রাষ্ট্র থাকে, সেটাকে বলা হয় বাফার স্টেট। সেটাকে কি বলা হয়? বাফার স্টেট। আপনারা একটু নোট করে নিতে পারেন, বাফার স্টেট। বাফার স্টেট। তাহলে দুইটা শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যদি একটা ছোট রাষ্ট্র থাকে বা কম শক্তিশালী রাষ্ট্র থাকে, সেটাকে বলা হয় বাফার স্টেট। তাহলে বেলজিয়াম একটা বাফার স্টেট, কারণ দুই পাশে দুইটা শক্তিশালী রাষ্ট্র আছে, জার্মানি আছে এবং ফ্রান্স আছে। তাহলে আমি একটু লিখে দিই যে দুটি শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে একটি কম শক্তিশালী রাষ্ট্র, কম শক্তিশালী রাষ্ট্র থাকলে তাকে বলা হয়, এই যে তাকে বলা হয় বাফার স্টেট। তাকে কি বলা হয়? বাফার স্টেট বলা হয়। তাকে কি বলা হয়? বাফার স্টেট। তাহলে এখানে বাফার স্টেট কোনটা? আয়নার মতো পরিষ্কার। আয়নার সামনে দাঁড়াইলে যেরকম নিজের চেহারাটা পরিষ্কার ভাবে দেখা যায়, ঠিক আয়না। বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার এ পর্যন্ত? বেলজিয়াম কে বলছে? নো, আমস্টারডাম। নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। ওকে, ক্লিয়ার। ওকে, এবার আমরা শুরু করব আমস্টারডাম। অনেকেই এখানে লিখেছেন, কমেন্ট লিখেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আলোচনা করব, দেখেন একটা রাষ্ট্র, সেটা হলো ফ্রান্স। ফ্রান্স নিয়ে আলোচনা করব, বুঝা গেছে? তাহলে ফ্রান্সটা সম্পর্কে কি আলোচনা করব? প্রথম হচ্ছে ফ্রান্স। প্রথম একটা তথ্য মনে রাখেন, এটা পরীক্ষায় আসে, সেটা হলো ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন হলো এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদ। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম হলো এলিসি প্রাসাদ। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? এলিসি প্রাসাদ। আর এই ফ্রান্সে আছে লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম। তাহলে লুভর মিউজিয়াম কোথায়? মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে। তাহলে লুভর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। ওকে, লুভর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত। এই লুভর মিউজিয়ামে কি আছে? মোনালিসা চিত্রকর্ম আছে। হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা যে চিত্রকর্মটা আছে সেটা আছে। তাহলে আমরা লিখি মোনালিসা চিত্রকর্মটি লুভর মিউজিয়ামে আছে। লুভর
মোনালিসার চিত্রকর্মটি লুভর মিউজিয়ামে আছে। মোনালিসার চিত্রকর্মটি কি আছে? লুভর মিউজিয়ামে আছে। ভার্সাই নগরী, পৃথিবীর একটা বিখ্যাত নগরী ভার্সাই নগরী, এটা কোথায়? এটাও ফ্রান্সে। ভার্সাই নগরী, ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত। ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। আর এই ভার্সাই নগরী যে কবির স্মৃতি বিজড়িত জায়গা, তার নাম হচ্ছে, বাংলাদেশের একজন কবির স্মৃতি বিজড়িত জায়গা, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গার নাম হলো ভার্সাই নগরী। ভার্সাই নগরী। তাহলে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গার নাম হলো ভার্সাই নগরী। ভার্সাই নগরী, ভার্সাই নগরী। কি কোন বিষয় এটা? এটা হচ্ছে মোনালিসা নামে একটা চিত্রকর্ম আছে। কার? সেটা হলো লিওনার্দো দা ভিঞ্চি। আর এটা আছে লুভর মিউজিয়ামে। এটা কোথায় সংরক্ষণ করা আছে? লুভর মিউজিয়ামে, যেটা ফ্রান্সে, প্যারিসে অবস্থিত। ফ্রান্সে অবস্থিত, ফ্রান্সে অবস্থিত। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আপনারা একটা প্রশ্নের উত্তর আমাকে দেন। সেটা হলো একটু বলেন যে লুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত? লুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত? লুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দেয়। একটা স্ট্যাচু বা মূর্তি, এটা উপহার দেয়। ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দেয়। ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় উপহার দেয়, অর্থাৎ বিজয় লাভের পরে উপহার দেয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় উপহার দেয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় উপহার দেয় স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি। ক্লিয়ার? অনেকে অ্যান্সার করেছেন ফ্রান্স। রামিশা ফারহানা, তারপরে হচ্ছে রশমা খাতুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই ফ্রান্সেই একটা বিপ্লব হয়েছিল, সেটা হলো ফরাসি বিপ্লব। আমরা এবার একটু ফরাসি বিপ্লব সম্পর্কে জানবো। ফরাসি বিপ্লব সম্পর্কে জানবো। ফরাসি বিপ্লব, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা জানবো এই ফ্রান্সে একটা বিপ্লব হয়েছিল, সেটার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। সেটার নাম কি? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। ওকে, তাহলে ফরাসি বিপ্লবটা যে ফ্রান্সে হয়েছিল, সময়কাল কত, কখন হয়? সময়কাল 1789 থেকে 1799, 1789 থেকে 1799। তাহলে স্থান কোনটা? স্থান একদম কমন সেন্স দিয়ে বোঝা যায়। স্থানটা হবে কোথায়? ফ্রান্সে। ফরাসি বিপ্লব তো ফ্রান্সেই হবে, ওটা তো আর বাংলাদেশে হওয়া সম্ভব না। ফ্রান্স। ওকে, সময়কাল, স্থান। ওকে, এরপরে আমরা জানবো স্লোগান। ফরাসি বিপ্লবের স্লোগানটা খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। স্লোগান, ফরাসি বিপ্লবের স্লোগান কি? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই স্লোগানটা ইম্পর্টেন্ট। সেটা কি? লিবার্টি, ইকুইটি অ্যান্ড ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, বা এটাকে ফ্র্যাটার্নিটি বলা হয়। ওকে, যাই হোক, এবার হচ্ছে দার্শনিক। ফরাসি বিপ্লবের দার্শনিক, গুরুত্বপূর্ণ দুইজন দার্শনিক ছিলেন। একজন হলো
তার নাম হলো কি বলেন? রুশো, যিনি সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছিলেন। রুশো সোশ্যাল কন্ট্রাক্ট। তিনি সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছিলেন। এরপরে লিখেছেন, এরপরে আছে একজন ভলতেয়ার। ভলতেয়ার ছিলেন, ওকে, ইতালির ভলতেয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এই তথ্যগুলো আপনারা একটু পড়েন, একটু সুন্দর করে লিখে রাখেন, স্ক্রিনশট দেন, যার যেরকম ইচ্ছা সেটা করেন। হ্যালো, ফরাসি বিপ্লব কত সালে হয়? 1789 থেকে 99। কোন স্থানে হয় ফরাসি বিপ্লবটা? ফ্রান্সে। স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। দার্শনিক রুশো ভলতেয়ার। রুশো এবং ভলতেয়ার। রুশো এবং ভলতেয়ার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর শুধু দিবেন, সেটা হলো ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়? ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়? ওকে, এরপরে আমরা জানবো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ষোড়শ লুই ছিলেন ফ্রান্সের রাজা। এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, 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 সেটা হলো নেপোলিয়নকে। নেপোলিয়ন, আমরা একটু পরে নেপোলিয়ন সম্পর্কে বিস্তারিত জানবো। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়নকে কি বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা একটু আমাকে জানান ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? ওকে, আমরা জানবো এবার নেপোলিয়ন সম্পর্কে। নেপোলিয়ন বোনাপার্ট, সরি, নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আমরা একটু জানবো। নেপোলিয়ন বোনাপার্ট, ওকে, এই নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন, জন্ম 1769 সালে। 1769 সালে তার জন্ম। ওকে, কর্সিকা দ্বীপে। কোন দ্বীপে? কর্সিকা দ্বীপে। দুইটা দ্বীপ এই নেপোলিয়ন বোনাপার্টের জন্য ইম্পর্টেন্ট। একটা সেন্ট হেলেনা দ্বীপ, সেন্ট এলবা দ্বীপ এবং কর্সিকা দ্বীপ। ওকে, এরপরে তিনি কি ফ্রান্সের সেনাপতি ছিলেন। তিনি ওয়াটারলু নামক যুদ্ধে, কোন যুদ্ধে? ওয়াটারলু নামক যুদ্ধে তিনি ওয়েলিংটন ডিউকের কাছে পরাজিত হয়েছিলেন। পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। সেন্ট হেলেনা দ্বীপে তাকে কি করা হয়? নির্বাসিত করা হয়। ওকে, তাহলে আমরা একটু লিখবো এবার কি, যে এই যে তার একটা উপাধি ছিল লিটল কর্পোরাল। লিটল কর্পোরাল, তার উপাধি লিটল কর্পোরাল। লিটল কর্পোরাল।
লিটল কর্পোরাল, তার উপাধিটা কি? লিটল কর্পোরাল। ওকে, 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর, ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে প্রথমে সেন্ট এলবা দ্বীপে পরবর্তীতে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। প্রথমে সেন্ট এলবা দ্বীপে, পরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। কারণ তিনি ওয়াটারলু নামক যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতির কাছে পরাজিত হয়েছিলেন, ওয়েলিংটন ডিউকের কাছে পরাজিত হয়েছিলেন। এজন্য তাকে বাধ্য হয়ে কোথায় হতে হয়? তাকে কোথায়? প্রথমে সেন্ট এলবা দ্বীপে, পরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। কথা ক্লিয়ার? তার একটা অমর উক্তি আছে, সেই উক্তিটা আমরা একটু পরে পড়ব। নির্বাসিত করার পরে মনে রাখবেন সেটা হলো যে তিনি সেন্ট হেলেনা দ্বীপেই 1821 সালে মারা যান। 1821 সালে তিনি মারা যান। 1821 সালে তিনি কি করেন? 1821 সালে তিনি মারা যান। সেন্ট হেলেনা দ্বীপেই তিনি মৃত্যুবরণ করেন। সেন্ট হেলেনা দ্বীপে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। কথা ক্লিয়ার? সেন্ট হেলেনা দ্বীপে তিনি মৃত্যুবরণ করেন। সেন্ট হেলেনা দ্বীপে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। কথা ক্লিয়ার? ওকে, তার একটা বিখ্যাত উক্তি আছে, আপনারা সবাই জানেন তার বিখ্যাত উক্তিটা কি? গিভ মি, একটু বড় করে লিখতেছি, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I will give you an educated nation. I will give you an educated nation. Give me an educated mother. I will give you an educated nation. I will give you an educated nation. কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। এটা কার উক্তি? নেপোলিয়ন বোনাপার্টের উক্তি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আইফেল টাওয়ার। ফ্রান্সের একটা বিখ্যাত স্থাপনা আছে, তার নাম হলো আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার সম্পর্কে যদি আমরা একটু জানি, তাহলে এই আইফেল টাওয়ারের অবস্থানটা কোথায়? আইফেল টাওয়ারের অবস্থানটা হলো প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস, ফ্রান্স। ওকে, সিন নদীর তীরে অবস্থিত। সিন নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার।
সিন নদীর তীরে অবস্থিত হচ্ছে আইফেল টাওয়ার। সিন নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার অবস্থান। এটা হচ্ছে নির্মাণ কাল, কবে নির্মিত হয়? নির্মাণ কাল 1889। নির্মাণ কাল 1889। উচ্চতা হচ্ছে 320, উচ্চতা 320 মিটার, উচ্চতা 320 মিটার, উচ্চতা 320 মিটার, উচ্চতা 320 মিটার, মনে রাখবেন। বুঝে গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত আমাকে একটু বলেন তো। আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? এটা আশা করি শেষ হয়েছে, আমি কমেন্ট পড়বো এখন। আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত আমাকে একটু বলবেন। আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? আমি অন্তত 20-25টা কমেন্ট চাই। আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? সিন নদী, একজন লিখছে। চীন না কিন্তু, সিন নদী। ইয়েস, এটা কি মনীষা, সানজিদা, ফাতেমাতুস জহুরা, তারপরে তাহেরা আক্তার তুহি, রোদেলা, শাহিদা, আদ্রিতা, হাসিব, তারপরে হচ্ছে পরামেশ্বর রায়, সোহানা, জীবনের গল্প, ফারহানা, সাথী, সিনথিয়া, পিঙ্কি, উম্মে হাবিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা জানবো জার্মানি সম্পর্কে, একটু জার্মানি সম্পর্কে আমরা জানবো। জার্মানি সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, জার্মানির সরকার প্রধানকে বলা হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে, সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর। যেমন মহিলা একজন চ্যান্সেলর ছিল, অ্যাঞ্জেলা মার্কেল। তাহলে সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়, চ্যান্সেলর। সরকার প্রধানকে কি বলা হয়? চ্যান্সেলর। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো জার্মানির রাজাদেরকে বা সম্রাটদেরকে, জার্মানির সম্রাট বা রাজাদের, জার্মানির সম্রাট বা রাজাদের বলা হতো, মানে আগে তো সম্রাট এবং রাজা ছিল, বলা হতো কাইজার। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। কাইজার। জার্মানির সম্রাট বা রাজাদেরকে বলা হতো কাইজার। আর এখন বর্তমান সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর। বর্তমান সরকার প্রধানকে কি বলা হয়? চ্যান্সেলর। প্রথম মহিলা চ্যান্সেলর। তাহলে এই যে চ্যান্সেলর তো আগে বলছে, হ্যাঁ, তাহলে এখন একটু দেখি প্রথম মহিলা চ্যান্সেলর। প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। কিছুদিন আগেও তিনি ছিলেন, অ্যাঞ্জেলা মার্কেল। ক্লিয়ার? আর কথা ক্লিয়ার? ওকে,
ওকে, ক্লিয়ার। এরপরে একটু দেখেন, আমরা বার্লিন দেওয়াল সম্পর্কে একটু জানবো। বার্লিন দেওয়াল, বার্লিন প্রাচীর বা বার্লিন দেওয়াল, বার্লিন দেওয়াল, বার্লিন দেওয়াল, যে দেওয়ালের মাধ্যমে জার্মানিকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো পূর্ব জার্মানি আর একটা পশ্চিম জার্মানি। ওকে, আমরা একটু মনে রাখবো এই বার্লিন দেওয়ালটা নির্মিত হয়, বার্লিন দেওয়ালটা নির্মিত হয়, নির্মিত হয়, বার্লিন দেওয়াল নির্মিত হয়, একটু লিখে রাখবো, নির্মিত হয়, বার্লিন দেওয়াল নির্মিত হয়। এখানে নির্মিত হয় 1961 সালে, এবং পরে পতন হয়, বার্লিন দেওয়াল বিলুপ্ত হয় বা ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলা হয়, বার্লিন দেওয়াল ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলা হয় 1989 সালে, 1989 সালে। আর বার্লিন দেওয়ালটা নির্মাণ করা হয়েছিল দুইটা জার্মানিকে পৃথক করার জন্য, জার্মানিকে পৃথক করার জন্য। এটি নির্মিত হয়েছিল, এটি নির্মিত হয়েছিল জার্মানিকে পৃথক করার জন্য, জার্মানিকে পৃথক, জার্মানিকে পৃথক করার জন্য এটি নির্মিত হয়েছিল, জার্মানিকে পৃথক করার জন্য, জার্মানিকে পৃথক করার জন্য। তাহলে কয়টা অংশে বিভক্ত হয় জার্মানি? এই পৃথকটা হয় মূলত দুই ভাগে, একটা হলো পূর্ব জার্মানি আর একটা পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। পরে আবার এই জার্মানি একত্রিত হয় 1990 সালের 3 অক্টোবর, ঐতিহাসিক অক্টোবর মাস, 3 অক্টোবর। ওকে, ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? আপনারা একটু লিখে নেন এ পর্যন্ত। ওকে, তাহলে আপনারা একটু লিখে নেন যে, আপনারা একটু লিখে নেন সেটা হলো যে দুই জার্মানি, একটু আপনারা একটু কমেন্ট করবেন আমাকে, সেটা হলো যে বার্লিন দেওয়াল কবে ভেঙে ফেলা হয়, কবে নির্মিত হয়, বার্লিন দেওয়াল কবে নির্মিত হয়। ওকে, পূর্ব এবং পশ্চিম জার্মানি যেটা পৃথক হয়েছিল বার্লিন দেওয়ালের কারণে, সেটা পূর্ব পশ্চিম জার্মানি একত্রিত হয়, পুনরায় একত্রিত হয় 3 অক্টোবর 1990 সালে, 3 অক্টোবর, 3 অক্টোবর 1990 সালে, 3 অক্টোবর 1990 সালে দুই জার্মানি আবার একত্রিত হয়, দুই জার্মানি আবার কি হয়? একত্রিত হয়, দুই জার্মানি একত্রিত হয়, দুই জার্মানি একত্রিত হয়। এখানে একজন ভদ্রলোকের জন্ম, এই জার্মানিতে জন্ম নেন, জার্মানিতে জন্ম নেন কার্ল মার্কস, জার্মানিতে জন্ম নেন কার্ল মার্কস, জার্মানিতে জন্ম নেন কে? কার্ল মার্কস, কার্ল মার্কস জার্মানিতে জন্ম নেন, জার্মানিতে জন্ম নেন, জার্মানিতে জন্ম নেন। ক্লিয়ার?
ওকে, আমরা এবার একটু দেখব হিটলার, এই জার্মানির আরেকজন মহানায়ক খলনায়ক যেটাই বলিস, তার নাম হলো হিটলার। হিটলার হিটলার সম্পর্কে একটু তথ্য আমরা জানবো হিটলার সম্পর্কে, সেটা হলো ওকে। তাহলে হিটলারের জন্ম এই হিটলারের জন্ম হলো 1899 সালে অস্ট্রিয়া। কোথায়? তার জন্মটা কিন্তু জার্মানিতে না, কিন্তু জার্মানিতে সে বড় হয়েছে, রাজনীতি করেছে, খলনায়ক হয়েছে, কিন্তু জন্মটা হচ্ছে অস্ট্রিয়া। এটাই মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে যে হিটলারের জন্ম কোথায়, এটা আমরা অনেকে ভুল করি, অনেকে অ্যান্সার করতে পারি না। জন্ম ওকে। এরপর হচ্ছে দল, তার দলের নাম বা দলের নাম, সে কোন দলে ছিল, তার দলের নাম হচ্ছে নাৎসি পার্টি। নাৎসি পার্টি হচ্ছে তার দল, নাৎসি পার্টি। ওকে। এবার তিনি ছিলেন এক নায়ক, তিনি চ্যান্সেলর হন, তিনি জার্মানির চ্যান্সেলর হন, তিনি প্রথম চ্যান্সেলর হন বা তিনি চ্যান্সেলর হন, তিনি চ্যান্সেলর হন। কখন চ্যান্সেলর হন? তিনি 1933 সালে চ্যান্সেলর হন এবং এটা ছিলেন কত পর্যন্ত? 45 পর্যন্ত। অর্থাৎ তিনি 33-এ প্রথম চ্যান্সেলর হন এবং 45 পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তিনি চ্যান্সেলর ছিলেন। তার গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। গোপন পুলিশ বাহিনীর নাম কি? গেস্টাপো। তার আত্মজীবনীমূলক গ্রন্থ, অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল, এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে মাই স্ট্রাগল। কথা ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। মাই স্ট্রাগল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে। তিনি প্রবক্তা ছিলেন বা মূল হোতা ছিলেন, মূল নায়ক ছিলেন উগ্র জাতীয়তাবাদের। প্রবক্তা মানে নিজের দেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, সকল দেশকে কি করে পিছনে রেখে বা সকল দেশকে দমিয়ে রেখে বা সকল দেশকে নির্যাতন করে, সকল দেশকে খুন করে হলেও তার নিজের দেশটাকে তিনি এগিয়ে রাখবেন। এটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। সকল দেশের ক্ষতি করে তিনি এগিয়ে যাবেন, উগ্র জাতীয়তাবাদ। ক্লিয়ার? আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন। এরকম ক্লাস আরো দেখতে চান কিনা এটা একটু কমেন্ট করবেন। আর একটা বিষয় হলো যে আপনারা সবাই একটু ক্লাসটা কেমন হলো এটা কমেন্ট করে আপনারা এই ধরনের ক্লাস আরো চান কিনা, প্রয়োজন আছে কিনা, এটা আমাদেরকে একটু বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে, সবাইকে যেন সফল কাম হিসাবে কবুল করে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মন দিয়ে পড়াশোনা করেন। ধন্যবাদ সবাইকে।